সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। সবাইকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইচ্ছা থাকলে উপায় হয়, এটা একটি বহুল প্রচলিত প্রবাদ। এই প্রবাদটির অর্থ হচ্ছে কোনো কিছু করার বা কোনো কিছু অর্জন করার ইচ্ছে যদি প্রবল হয়, তবে সেই ইচ্ছে পূরণে বা সেটা অর্জন করার পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই প্রবাদে বিশ্বাস যে কোনো মানুষকে যে কোনো লক্ষ্য অর্জনে তার সাধ্যের সীমা ঠেলে প্রসারিত করার সাহস যোগায়। মানুষের ইচ্ছা একটা শক্তি, যার প্রবলতা কোনো কিছু দিয়েই মাপা যায় না। মানুষের সবচেয়ে প্রিয় বস্তু তার জীবন, আর কোনো কিছু অর্জন করতে মানুষ যদি তার জীবনকে বাজি ধরতে পারে, তাহলে তার অভিধান থেকে অসম্ভব কথাটি প্রকৃতই মুছে যায়। এ প্রসঙ্গে গুগল থেকে সংগ্রহকৃত এডওয়ার্ড ডি বনো তার লেখা একটি রূপক গল্প সংকলন করে শোনাব। আমাদের মতো উন্নয়নশীল একটি দেশের প্রত্যন্ত গ্রামে একটি অশিক্ষিত দরিদ্র পরিবার বাস করত। ওই একই অঞ্চলে এক মহাজন বাস করত। সে খুব চড়া সুদে দরিদ্র মানুষদেরকে টাকা ধার দিত, আর তাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে সে নানাভাবে তার খুব মতলব চরিতার্থ করত। সেই অশিক্ষিত দরিদ্র কৃষকটি ওই মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিল। সে দরিদ্র কৃষকের একটি সুন্দরী যুবতী মেয়ে ছিল, আর ওই দুশ্চরিত্র মহাজনের লোলুপ দৃষ্টি সে মেয়েটির উপর গিয়ে পড়ল। অনেকের মতোই দরিদ্র কৃষক তার ঋণের কিস্তি ঠিক মতো পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ধারের টাকার পরিমাণ সুদে মূলে এত বেশি হতে লাগলো যে তা পরিশোধ করার ক্ষমতা দরিদ্র কৃষক দিন দিন হারাতে লাগলো। তার পক্ষে সেটা পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে লাগলো। দুশ্চরিত্র লম্পট মহাজন তেমনই একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করছিল। শুরুতে কিছু কিস্তি বাকি পড়তে থাকলে মহাজন সে কৃষককে তেমনভাবে চাপ দিল না, কারণ সে চাইছিল কৃষকটি আরো বেশি বেশি করে দেনার মধ্যে পড়ুক। কৃষকের ঋণ সুদে আসলে বেড়ে যখন ধারের টাকা পরিশোধ করা তার সাধ্যের বাইরে চলে গেল, তখন এমন একটা পরিস্থিতির জন্য ওত পেতে বসে থাকা মহাজন তার পূর্ব পরিকল্পনা মতো নিজেকে খুব দয়ালু প্রমাণ করার ছলে কৃষককে একটা প্রস্তাব দিল। দেখো, তোমার টাকার পরিমাণ বেড়ে যে অঙ্কে দাঁড়িয়েছে, তাতে আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে টাকা শোধ করার কোনো সামর্থ্য আর তোমার নেই। সেজন্য যদিও আমারও খারাপ লাগছে, কিন্তু এভাবে যত দিন যাবে টাকার অঙ্ক তো ততই বাড়তে থাকবে। কথাটি শুনে কৃষক ফ্যালফ্যাল করে মহাজনের দিকে তাকিয়ে রইল। তখন মহাজন বলল, এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে তোমাকে একটা সুযোগ দেওয়ার কথা আমি অবশ্য চিন্তা করেছি। অসহায় নিরুপায় কৃষক মহাজন কি সুযোগের কথা বলবে তা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে রইল। মহাজন বলল, তোমার বিবাহযোগ্য একটা মেয়ে আছে, যাকে বিয়ে দেওয়ার মতো প্রয়োজনীয় টাকা পয়সা তোমার কাছে নেই। দয়ালু মন আমার, তাই আমার প্রস্তাব যে তুমি মেয়েটিকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। মহাজনের প্রস্তাবে দরিদ্র কৃষক আর তার পাশে দাঁড়ানো তার মেয়ে দুজনেই আঁতকে উঠল। এ কি করে সম্ভব? যাই হোক, মহাজন তাকে আশ্বস্ত করে বলল যে ঘাবড়িও না, পুরো কথাটাকে শোনো। মহাজন বলতে লাগলো যে লাভ পুরোটা কিন্তু তোমাদেরই। তার প্রথম কারণ হচ্ছে, তোমার মেয়ের বিয়েতে কোনো খরচ তোমার লাগবে না, তা আমি না হয় বহন করব। আর তোমার মেয়েকে বিয়ে করার পর আমি যখন তোমার আত্মীয় হব, তখন সে অবস্থায় তোমার সব ঋণ আমি মাফ করে দেব। মেয়ে আর বাবা চতুর মহাজনের প্রস্তাবে হতবাক হয়ে রইল। চতুর মহাজন তখন ব্যাপারটিকে সহজ করার জন্য বলল, আরে ঠিক আছে,
খোদার ইচ্ছে না হলে তো একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। আর বিয়ে শাদীর ব্যাপার নিয়ে কথা, সেটা তো খোদার ইচ্ছে না হলে কোনোভাবেই ঘটবে না। একটু গলা নামিয়ে ভান করে মহাজন বলল, তাহলে ব্যাপারটা আমরা ভাগ্যের উপর ছেড়ে দিই, তিনিই তো ভাগ্য নিয়ন্তা, কি বলো? বৃদ্ধ অসহায় কৃষক আর তার যুবতী মেয়েটি কিং কর্তব্য বিমূঢ় হয়ে হতবাক দাঁড়িয়ে রইল। ধূর্ত মহাজন তখন বলল, ঠিক আছে, খোদার যা ইচ্ছে হয় আমি মেনে নেব, কথা দিচ্ছি। আমি যেটা করব তা হলো, এই নুড়ি ভরা রাস্তা থেকে দুটো নুড়ি পাথর, একটা সাদা আর একটা কালো, আমি তুলে আমার এই হাতে ধরা এই ছোট থলের ভিতর রাখব। তোমার মেয়ে চোখ বন্ধ করে থলেতে হাত ঢুকিয়ে ভিতর থেকে একটা নুড়ি বের করে আনবে তার নিজের ইচ্ছায়। নুড়িটি যদি কালো হয় তবে আমার সাথে তোমার মেয়ের বিয়ে হবে, আর আগেই বলেছি খরচ লাগবে না, আর তোমার সব ঋণ আমি মওকুফ করে দেব। আর তোমার মেয়ে যদি সাদা নুড়ি পাথর তোলে থলের ভিতর থেকে, তাহলে তোমার মেয়েটিকে আমাকে বিয়ে করতে হবে না, কিন্তু তোমার ঋণ মওকুফ হয়ে যাবে। প্রস্তাবের প্রেক্ষিতে বাবা আর মেয়ে দুজনেই কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। আর ইতিমধ্যে জড়ো হওয়া মানুষগুলো ওই মহাজনের প্রস্তাবে তারা সাই দিল। কৃষক আর মেয়ের এই ভাব দেখে ধূর্ত মহাজন বলল, দেখো, পছন্দ কিন্তু তোমাদের, আমি কোনো কিছু জোর করব না, কিন্তু তোমার মেয়ে যদি থলে থেকে কোনো নুড়ি তুলতে রাজি না হয়, তাতে জোর করার কোনো অধিকার আমার নেই, সে আমি জানি। তবে তোমাকে আজই ঋণ শোধ করতে হবে, তা না হলে জেলে যেতে হবে। শেষের কথাটি বলার সময় মহাজনের কণ্ঠে কঠোরতা প্রকাশ পেল। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দরিদ্র কৃষক শোকে মুহ্যমান হয়ে তেমনিভাবে দাঁড়িয়ে তার পা গা সব অবশ হয়ে যেতে লাগলো। কিন্তু মেয়েটি শান্তভাবে দাঁড়িয়ে মনে মনে সংকল্প করল, জীবন গেলেও সে এই কুৎসিত কদর্য বৃদ্ধ মহাজনকে কোনোভাবেই বিয়ে করবে না। বৃদ্ধ কৃষক তার গায়ের সব শক্তি হারিয়ে তার জীর্ণ ঘরের একটা খুঁটি ধরে নিজেকে সামলে নিল। তারা নুড়ি দিয়ে তৈরি একটা রাস্তার উপরে দাঁড়িয়েছিল, আর কথা বলতে বলতে ধূর্ত মহাজন নিচু হয়ে দুটো নুড়ি রাস্তা থেকে কুড়িয়ে তার হাতের থলেতে ভরে দিল। ওই বৃদ্ধ মহাজনকে কোনোভাবেই বিয়ে করবে না বলে দৃঢ় সংকল্পবদ্ধ মেয়েটি সেটি খেয়াল করলো, এবং সে দেখলো যে মহাজন যে দুটি নুড়ি রাস্তা থেকে তুলে তার থলেতে রাখলো, সে দুটো পাথরই কালো। তা দেখে মেয়েটি ভাবল যে এখন যদি সে এটা প্রকাশ করে দেয়, তাহলে এলাকার এই গণ্যমান্য মহাজন উপস্থিত সবার সামনে তাকে, অর্থাৎ মহাজনকে সন্দেহ করার অপরাধে মেয়েটিকে বিপদে ফেলতে পারে। তখন ধূর্ত মহাজন মেয়েটিকে তাড়া দিয়ে বলল, আমার হাতের সময় কিন্তু খুব কম, তুমি একটি নুড়ি তোমার ইচ্ছে মতো তুলে ভাগ্য পরীক্ষা করো, তারপর খোদার হাতে ছেড়ে দাও, তা না হলে বা তা না করলে তোমার বাবাকে আমি জেলে ধরে নিয়ে যাব। দাঁড়িয়ে থাকা সব জনগণ তাতে সায় দিল। আপনি যিনি কাহিনীটি শুনছেন, আপনি নিজেকে মেয়েটির অবস্থানে চিন্তা করে একটু ভাবুন। মহাজনের থলে থেকে নুড়ি তুলতেই হবে মেয়েটির, আর যে কোনো একটি নুড়ি তুললেই সেটা তো কালো হবে, অর্থাৎ যুবতী মেয়েটিকে ওই ধূর্ত বৃদ্ধকে বিয়ে করতেই হবে, যেটা সে মরে গেলেও করবে না বলে মনস্থ করেছে। এই অবস্থায় আপনি নিজে হলে কি করতেন, আর মেয়েটিকেই বা কি করার পরামর্শ দেবেন? এখন আমরা দেখি এই অবস্থায় পরিস্থিতির শিকার মেয়েটি নিজেকে এবং তার বৃদ্ধ পিতাকে বাঁচানোর জন্য কি করল। যুবতীটির সামনে এখন দুটো রাস্তা খোলা। তার একটি হচ্ছে মৃত্যু, কারণ সে কোনো মতেই ওই বৃদ্ধকে বিয়ে করার থেকে সে মৃত্যুকে বেছে নেবে, আর অন্যটি হচ্ছে মুক্তি। নিরুপায় কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ যুবতীটি চোখ বন্ধ করে মহাজনের থলের ভিতর হাত ঢুকালো এবং একটি নুড়ি হাতের মুঠোতে নিয়ে সে তার হাতটি থল থেকে বের করে আনলো।
লোভী মহাজনের আর তর সইছিল না, কারণ সে জানে মেয়েটি যে নুড়ি পাথরটি তুলেছে সেটা কালো, আর এখনই সে তার কুমতলব চরিতার্থ করতে পারবে। কেবল একটু সময়ের ব্যাপার মাত্র। বের করা নুড়িটি মেয়েটি তার মুষ্টিবদ্ধ হাতের ভিতর ধরে রেখেই সে ওই রাস্তার উপরে একটা বড় নুড়ির উপর পা রেখে একটু বেসামাল হয়ে গেল ইচ্ছে করে, আর তাতেই তার হাত থেকে নুড়িটি পড়ে ওই নুড়ি ভর্তি রাস্তার অন্যান্য নুড়ির মধ্যে মিশে হারিয়ে গেল। এ কি হলো, কি সর্বনাশ! এটি আমারই দোষ। মেয়েটি পুরো ব্যাপারটির জন্য আফসোস করতে লাগলো। সকলে হতবাক, মহাজন সহ। মেয়েটি সবাইকে অভয় দিয়ে বলল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি এর সমাধান দিচ্ছি। থলেতে দুটো নুড়ি ছিল, তার মধ্যে একটা সাদা একটা কালো। থলের ভিতর যে নুড়িটি অবশিষ্ট আছে সেটা আমরা বের করে দেখব, এবং সেটি যে রঙের হবে, আমার হাত থেকে পড়ে যাওয়া নুড়িটি তার বিপরীত রঙের ছিল বলে আমরা নিশ্চিত হব। উপস্থিত সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মেয়েটির কথায় সায় দিল। কেউ না জানলেও মহাজন আর মেয়েটি তারা জানে যে থলের ভিতর যে নুড়িটি আছে সেটা কালো। অতএব প্রমাণ হবে যে মেয়েটি সাদা নুড়ি তুলেছিল। সে কথা বুঝে মহাজন আর কথা না বাড়িয়ে দরিদ্র কৃষকের ঋণ মওকুফের ঘোষণা করে কৃষকের মেয়েকে বিয়ে করার খায়েশ জলাঞ্জলি দিয়ে সেই স্থান থেকে দ্রুত প্রস্থান করল। ইচ্ছে প্রবল হলে উপায় একটা বেরিয়েই যায়। কোনো পরিস্থিতিতেই আশা ছেড়ে দেওয়া যাবে না। পরিস্থিতি যত প্রতিকূল হোক না কেন, তা থেকে বেরোনোর একটা রাস্তা থাকবেই। শুধু যেটা দরকার সেটা হলো আপনার ইচ্ছা শক্তি, সেটাকে প্রয়োগ করা। সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার এ প্রয়াস যদি কারো মনে ভাবনার ছোট্ট একটি তরঙ্গ তুলতে সমর্থ হয়, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।